Citizens' Views, where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিটিজেন ভিউজের নিয়মিত আয়োজন নাগরিক সংলাপ অনুষ্ঠানে। আমাদের নাগরিক সংলাপ অনুষ্ঠানে মাহবুব ভাই আমাদের নিয়মিত অতিথি, উনি জয়েন করেছেন প্যারিস থেকে। মাহবুব ভাই, আপনাকে স্বাগতম। আজকের ঈদ পরবর্তী আলোচনায় আপনাকে স্বাগতম এবং ঈদ মোবারক। দেখুন রাজা ভাই, আপনাকেও ঈদ মোবারক এবং এই অনুষ্ঠান যারা দেখছেন দেশ বিদেশে সবার প্রতি জানাচ্ছে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মাহবুব ভাই, আমরা আলোচনায় যাওয়ার আগে আহ, ঈদের কিছু ঘটে যাওয়া ঘটনা এবং রমজানের দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, এইগুলো নিয়ে একটু দর্শক মণ্ডলীর সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হলো যে আপনি দেখেছেন যে অন্যান্য বারের মতো, বিশেষ করে গত 15-16 বছর, শুধু তাই না, স্বাধীনতার পরবর্তীতে আমাদের বাংলাদেশের একটা বড় সমস্যা ছিল যে ঈদে যাতায়াত, অনেক সময় লঞ্চ ডুবি, তারপরে হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট এবং বিশেষ করে পরিবহন খাতে একটা চরম নৈরাজ্যকর অবস্থা, বিশেষ করে ভাড়া বৃদ্ধি এবং ঠিকমতো টাইমলি না পৌঁছানো বাস, ট্রেন ইত্যাদি। কিন্তু এবারে ঈদে এর কিছু ব্যতিক্রম দেখা গেছে। সেটা হলো যে বাসগুলা তাদের ভাড়া ঠিকমতো রেখেছে, যদিও এর পিছনে আমাদের যে ভোক্তা অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এদের ভূমিকাও অনেক চোখে পড়ার মতো অন্যান্য বারের থেকে। এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ পুরো রমজান মাস ব্যাপী, যেটা অনেকটা স্বস্তির নিঃশ্বাস আহ, নাগরিকদের মধ্যে। সো এই বিষয়গুলো নিয়ে আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই। তো রাজা ভাই, আপনাকে এই একটা চমৎকার বিষয়কে সামনে আনার জন্য 2024-এর বিপ্লব পরবর্তী পর্যায়ের আমি কথা এইভাবে বলি যে এবারে ঈদটা হচ্ছে একটা দৃশ্যমান অর্জন। আমাদের রাজা ভাই, মনে আছে আপনার নিশ্চয়ই 80-র দশকে আমরা যখন কৈশোরে পদার্পণ করলাম, সেই সময় যে ঈদগুলো হতো একজন আনন্দ, উল্লাস এবং মানে আমরা যখন ঢাকায় থাকতাম মনে হতো ঢাকাটা ফাঁকা হয়ে গেছে, রিক্সা গাড়ি এগুলো চলতো না, খুব কম কম চলতো। কিন্তু তারপরও একটা নিরাপত্তা আমাদের মধ্যে ছিল। আমরা সে কিশোররা ছুটে যেতাম রমনা পার্কে, ছুটে যেতাম সে আমাদের শিশু পার্কে, কত জায়গায় আমরা ছুটে যেতাম। সেখানে কিন্তু ফ্যামিলির গার্ডিয়ানের প্রয়োজন ছিল না। দল বেঁধে বন্ধুরা আমরা চলে যেতাম, ছুটে যেতাম এবং ফ্যামিলির যারা গার্ডিয়ান তারাও আমাদের নিয়ে কোনো রকমের উদ্বিগ্নতা থাকতেন না। তো আমি বাংলাদেশের সাথে আমার যোগাযোগ হয়েছে আমার পরিবারের সঙ্গে, আমার বন্ধু বান্ধব, আমার যারা উইডিশার এবং যাদের সাথে আমি একসময় রাজনৈতিক কর্মকাণ্ড করেছি, সামাজিক কর্মকাণ্ড করেছি, তারা প্রত্যেকে বলেছেন যে এবার ঈদটা হচ্ছে একটা ব্যতিক্রমধর্মী ঈদ। যাতায়াত, আমাদের দেশে ঢাকার মানুষরা তাদের গ্রামে চলে গেছেন, স্বজনদের কাছে চলে গেছেন সময় মতো। কিন্তু দেখা গেছে অনেক সময় গত 15 বছরে আমরা এটাও শুনেছি যে রাস্তার মধ্যে তার নামাজ পড়তে হয়েছে, ফ্যামিলি নিয়ে রাস্তার মধ্যে ঈদ করতে হয়েছে। এরকম একটা অরাজকতা পরিস্থিতি ছিল। তো সেই অর্থে আমি বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণের পর, দায়িত্ব গ্রহণের পর, আমি ক্ষমতা বলবো না, দায়িত্ব গ্রহণ করার পরে এবার ঈদটি আমাদের জাতির জন্য একটা মনে করবো যে একটা আনন্দদায়ক ঈদ হিসেবে আমরা দেখতে পেয়েছি। এবং বাংলাদেশের নাগরিকরা এই ঈদকে একটা বড় ধরনের উৎসব হিসেবে তারা নিজেরা অবজার্ভ করেছেন। আর এখানে টিকিট, যাতায়াত ব্যবস্থা, নিরাপত্তা সবগুলো ছিল দেখার মতো রাজা ভাই। অনেক ধন্যবাদ মাহবুব ভাই। না, বিশেষ করে আপনার রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বিশেষ করে ঈদের সময় যে জিনিসটা খুবই সমস্যা পোহাতে হয় মানুষদের, নাগরিকদের, সেটা হলো যে শিডিউল অনুযায়ী ট্রেন ছাড়ে না, তারপরে হচ্ছে বাস শিডিউল অনুযায়ী ছাড়ে না, তারপরে অতিরিক্ত ভাড়া আদায়, এটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়াইছিল যে অতিরিক্ত ভাড়া আদায়।
তো সেটা থেকে অনেকটুকু মুক্ত। তো আমি বিশেষভাবে আপনার মানে দৃষ্টিতে নিয়ে আসতে চাই, সেটা হলো ভোক্তা অধিদপ্তর এবার চোখে পড়ার মতো ওদের অভিযানটা ছিল। বিশেষ করে অতিরিক্ত ভাড়া আদায়ের ক্ষেত্রে আপনি হয়তো ভিডিওগুলো দেখেছেন, ওনারা যেভাবে অবজার্ভ করেছে এবং যেভাবে নিয়ন্ত্রণ করেছে, এটা রিয়েলি তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো। তবে এখন বিষয় হচ্ছে যে আপনার যেটা বলছেন যে ভোক্তা অধিকার অধিদপ্তর, এটা তো আর মানে তার নিজেরা করে নাই, এটা সরকারের একটা পলিসি। সুতরাং আমি বলবো যে ভোক্তা অধিদপ্তর তো আগেও ছিল, তাই না? কিন্তু সেন্ট্রালি সিদ্ধান্ত ছিল না, বা কোন রকমের দায়িত্বশীল ভূমিকা ছিল না। বা ডক্টর ইউনূসের এবারের সময় তারা সেই ধরনের প্ল্যান প্রোগ্রাম দিয়েছে, যেটা তারা বহন করে, অবজার্ভ করে, এবং সেটাকে তারা পালন করার চেষ্টা করে। যে কারণে আমি আমি এটা চোখে পড়ার মতো যে রমজানে কিন্তু দ্রব্যমূল্য কিন্তু একদম ক্রয় মানে কি বলে ক্ষমতার মধ্যেই ছিল। মানুষের, নাগরিকদের কোনো অভিযোগ ছিল না, আমরা শুনি নাই। এবং এবং টেলিভিশন, পত্রপত্রিকা, এখন তো বাংলাদেশের পত্রপত্রিকা, টেলিভিশন তো মানে শতভাগ স্বাধীনতা ভোগ করছে, তারা বলার অধিকার রাখে এবং তারা বলছে। সুতরাং আমি, আমার চোখে পড়ে নাই। দুই একটা বিচ্ছিন্ন থাকতে পারে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু এরপরে আরেকটা বিষয় আপনার দৃষ্টিতে নিয়ে আসতে চাই, সেটা হলো যে ঈদের জামাত, ঈদের জামাত এবং ঈদ পরবর্তী যে আনন্দ র্যালি এবং ঈদের যে র্যালিটা করা হয়েছে, এটাও চোখে পড়ার মতো। এবং আমার মনে হয় বাংলাদেশে এটাই মনে হয় প্রথম ঈদ পরবর্তী, বিশেষ করে স্বাধীনতা পরবর্তীতে ঈদের জামাতের পরে যে ঈদ র্যালি, এটা একটা নতুন একটা, আমি মনে করি সংস্কৃতির নতুন একটা দিগন্ত উন্মোচিত হয়েছে, যেটা বাংলাদেশে সুলতানি আমল, মুঘল আমলের পরে এটা এই যে ট্র্যাডিশন, যে সাংস্কৃতিক ঐতিহ্য, যে আমরা ছোটবেলাতে গ্রামে দেখেছি যে ঈদ উপলক্ষে, ঈদের পরবর্তীতে ঈদের মাঠে মেলা বসতো, মানে দোকানিরা খাবার দাবার এটা ওটা নিয়ে বিভিন্ন খেলনা টেলনা বাচ্চাদের, আমার নিজের চোখে দেখা এগুলো গ্রাম, আমার মফস্বলে আমরা যখন ঈদ করছি মফস্বলের এইগুলোতে, হয়তো বা র্যালি হতো না, কিন্তু যে একটা আনন্দঘন মানে উৎসব, এবং বিকেলবেলা ফুটবল খেলা, তারপরে হচ্ছে হাডুডু খেলা প্রতিযোগিতা, এটা আমরা দেখেছি, আমি দেখেছি আমার এলাকাতে 80-র দশকে, বিশেষ 70-এর দশকে, 80-র দশকে। হ্যাঁ, সে এই জিনিসটা কিন্তু আমাদের সংস্কৃতি থেকে এক প্রকার নাই হয়ে গিয়েছিল। হুম। তো সেটা এবার চোখে পড়ার মতো। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি দেখছেন ঈদ পরবর্তী জামাতের পরে মানে সাধারণ মানুষের সাথে যেভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে, এটাও কিন্তু একটা চোখে পড়ার মতো। এবং পরবর্তীতে এই ঘটনাগুলোর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে নাগরিকরা উচ্ছ্বসিত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সময়কাল, এটা মানে দীর্ঘায়ু কামনা করছে। কিরকম যে নির্বাচন দিয়ে এখনই চলে না যে যাওয়ার জন্য অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের মিনিমাম 4 বছর 5 বছর দরকার। তো সেই ক্ষেত্রে আপনার মতামতটা কি? ধন্যবাদ রাজু ভাই, আপনি তো আমাকে স্মৃতির সাগরে ভাসিয়ে দিলেন। ঈদের কদিন আগে আমাদের প্যারিসে ঢাকা উত্তরের আপনার সিটি কর্পোরেশন প্রশাসক যিনি আছেন, এজাজ আহমেদ, উনি এসেছিলেন। আমার বেশ পরিচিত। আমরা একসময় আহ, ঢাকায় বিশেষায়িত কেন্দ্রের যেই আপনার ব্রাহ্মণ লাইব্রেরি আন্দোলনটা হয়েছিল, তার সঙ্গে সে ছিল, এবং সে অনেক অনেক কাজ করেছিল, এবং সে খুবই সামাজিক মানুষ এবং সামাজিক মুভমেন্টের একজন, বলবো যে একটা যোদ্ধা। তুমি যখন আসলেন, আমরা হোটেল লবিতে কথা বলছিলাম, তুমি বলছিলেন যে এবার মাহবুব ভাই আমরা ঢাকায় যে একটা ঈদ রেডি করবো। তা আমি তো খুব আটকে উঠলাম, ঈদ রেডি মানে? তুমি বললেন যে আমাদের ঐতিহ্য তো এগুলো তো সবকিছু নিয়ে আমরা করব, এবং এটা ভালো হবে। তো ঈদের দিন যা দেখলাম, এজাজ ভাই সেখানে তিনি ছিলেন, এবং এই যে র্যালির ভিতরে আমাদের যে কালচারাল যে একটা হেরিটেজ, একটা যে ধারাবাহিক যে হিস্ট্রি সেখানে সে প্রকাশ করেছেন, এবং মানুষের মধ্যে এক ধরনের আনন্দ উল্লাস আমরা দেখেছি। আপনি তো বলছেন যে মাফাসের কথা বলেছেন রাজা ভাই, আমি 80-তে আমাদের বাসা ছিল মালিবাগে। আমরা দেখেছি যে আমাদের তখন তো অনেক মাঠ ছিল, তো শাহজাহানপুর, কমলাপুর, খিলগা, এবং বিভিন্ন মাঠগুলিতে আপনার বিকেল বেলায় মেলা বসতো। সেই মেলায় বাংলাদেশের মানে আমাদের যে কালচারাল যে ইগুলো আছে, বাঁশি,
কত রকমের কিছু মাটির জিনিসপত্র তৈরি করা, তারপরে নাগরদোলা, পুতুল নাচ, তা এইগুলো ছিল। তো এগুলো কিন্তু গত 15 বছর কিন্তু আমাদের কাছে হারিয়ে গিয়েছিল। তো সেজন্য বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সময়টার যে এইবার ঈদটা যে হয়েছে, সেইটা মনে হয় যে আমরা ফিরে গিয়েছি আমাদের অতীতের মানে ইতিহাসের দিকে। তো যে কারণে আমি দেখেছি টেলিভিশনে অনেক ভদ্রমহিলা, অনেক পুরুষ বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তিনি দোয়া করেছেন এবং তার দীর্ঘায়ু কামনা করেছেন, এবং অনেকে বলেছেন যে আমরা আপাতত নির্বাচন চাই না, ডক্টর আরব এটা ভিন্ন আলাপ, এটা ভিন্ন বয়ান বা ভিন্ন আলাপ। কিন্তু মানুষের ভিতরে এক ধরনের যে স্যাটিসফ্যাকশন যেটা আমরা দেখছি, সেটা অসাধারণ। এবং এবারের মতো প্রথম কোন রাষ্ট্রপ্রধান সরাসরি সাধারণ মানুষের সঙ্গে যে কৌশল বিনিময়, ঈদ বিনিময়, সমস্ত প্রোটোকল ভেঙে দিয়ে এসএসএফ কে সরাই দিতে সেভাবে করেছেন, এটাও একটা দেখার মতো। জেনারেল এরশাদ সাহেব দু একবার করেছেন, আমার আমার চোখে পড়েছে, আপনার চোখে হয়তো পড়েছে, কিন্তু ডক্টর ইউনূস তো আসলে সার্বজনীন মানুষ, সারা বাংলাদেশের সকল মানুষের কি বলে আহ্বানই বলে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। সুতরাং আমি বলবো যে ডক্টর ইউনূসের এই দায়িত্ব, রাষ্ট্রীয় ক্ষমতা, এই যে একটা স্টেটমেন্ট হয়ে ওঠা, সেটা তার মধ্যে আমরা মানে লক্ষণ করছি রাজা ভাই। ধন্যবাদ। আমরা একটু অন্য প্রসঙ্গে আসি এবার। আপনি দেখছেন যে সম্প্রতি বিমস্টেক সম্মেলন হয়ে গেল থাইল্যান্ডে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, দ্যাট মিনস বাংলাদেশ, এই সম্মেলনে পরে থেকে এখন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে। এই সম্মেলনে কিছু চোখে পড়ার মতো ঘটনা ঘটেছে যে এতদিন বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে একটা আলোচনার প্রস্তাব ছিল, অনেকবার আলোচনার প্রস্তাব যে বসার জন্যে। তো সর্বশেষ বাংলাদেশ আহ, এই অহংকারী মোদিকে অন্তত আলোচনার টেবিলে নিয়ে আসতে পারছে। সেটা আপনি দেখেছেন যে মোদি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে যৌথ বৈঠক, সেটা অনুষ্ঠিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মায়ানমারের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং অন্যান্য বিষয় নিয়ে কথা হয়েছে। আমি প্রথমে আপনাকে ইন্ডিয়ার সঙ্গে, অর্থাৎ মোদির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক এবং যে আলোচনাগুলো হয়েছে, সেই আলোচনাগুলো সম্পর্কে আপনার অভিমতটা জানতে চাই। ধন্যবাদ রাজা ভাই। বিমস্টেকের এই যে আমাদের যে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশের আঞ্চলিক জোট, এবং এই আঞ্চলিক জোটের সৃষ্টি হয়েছিল 1997 সালে, আমরা জানেন জুন মাসে হয়েছিল। এবং সেটা হয়েছিল আপনার থাইল্যান্ডে পররাষ্ট্রমন্ত্রীদের একটা সম্মেলনে। তারা মনে করেছেন যে এই বেল্টে এক ধরনের এই রাষ্ট্রগুলির মধ্যে সংস্কৃতি, ব্যবসা, বাণিজ্য, কূটনীতি, বিশেষ করে বঙ্গোপসাগরকে হ্যাঁ বঙ্গোপসাগর বেল্ট, রাইট, মানে বঙ্গোপসাগরের কে বেস করে রাষ্ট্রগুলো একটা হয়েছে। যারা ওটাকে ব্যবহার করছেন। তো সেই বিমস্টেকের ওখানে সাইড লাইনে যেটা হয়েছে, অর্থাৎ এটা একটা ব্যতিক্রমধর্মী বলবো যে ডক্টর মহিনুল যখন ক্ষমতা গ্রহণ দায়িত্ব নিলেন, তখন থেকে কিন্তু সে চেষ্টা করেছিলেন ভারতের সঙ্গে বসার, কিন্তু নরেন্দ্র মোদী এটাকে পাত্তাই দিচ্ছিলেন না। কিন্তু সর্বশেষ যেটা হলো, আমরা দেখলাম যে, আপনি দেখেন আমার পিছনে ছবিটা, একদম একদম সৌহার্দ্যপূর্ণ অবস্থায় ডক্টর ইউনূসের হাতের মধ্যে কাগজ, মনে হয় যে সে কিছু নিয়ে কোনো তার কথাবার্তা নিয়ে বসছেন। ওদিকে মোদী, আমরা দেখলাম যে খুব বিনয়ীভাবে তার সামনে বসে কথা বলছেন। এটা একটা এক ধরনের, আমি বলবো যে 8ই আগস্টের পরে, মানে হাসিনা রেজিমের পতনের পরে আমাদের একটা বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি। কারণ নেইবার রাষ্ট্রগুলোর সাথে আমাদের একটা সম্পর্ক থাকার জরুরি। একটা বৃহৎ রাষ্ট্র ভারত, তার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। সত্য ভাবাপন্ন সম্পর্ক রেখে কখনো কোনো কোনো রাষ্ট্র ব্যবস্থা আপনার শান্তিতে তার নাগরিকদের নিয়ে থাকতে পারে না। সেজন্য আমরা সবসময় বলি যে ফ্রেন্ডলি সম্পর্ক, উই ওয়ান্ট ফ্রেন্ডস, আমরা কিন্তু মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। এবং সেটা হবে একটা স্বাধীন রাষ্ট্র, এবং ভারতের স্বাধীন রাষ্ট্র। সুতরাং একটা স্বাধীন রাষ্ট্রের যে আন্তর্জাতিক যে নীতিমালা আছে, সেগুলো উভয় মেনে চলবে, এটা হচ্ছে আমাদের কথা। সুতরাং মোদি এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে এই বৈঠকটা একটা, আমি বলবো যে একটা নতুন দিগন্তের সূচনা করেছে। কারণ চায়না সফরের পরে এই এই বসাটা এক ধরনের, বলবো যে একটা বিশাল একটা অর্জন আমাদের রাজা ভাই। এবং সেখানে সেখানে দেখেন ডক্টর ইউনূস কিন্তু তিনি দাবি করেছেন ফেসিবাদের যে আপনার আইকনিক চরিত্র শেখ হাসিনাকে সে ফেরত চেয়েছেন, এবং তিনি আঞ্চলিক বিষয়ে সে কথা বলে, শান্তি রক্ষা বিষয়ে কথা বলেছেন, তারপরে নদী শাসনের বিষয়ে কথা, নদীর বিষয়ে কথা বলেছেন, তারপর নানা রকমের ব্যবসা বাণিজ্যের কথা বলেছেন, এবং কি বলবো, নিরাপত্তা নিয়ে কথা বলেছেন, বর্ডার সংক্রান্ত নিয়ে কথা বলেছেন। উনি কিন্তু কোনো ছাড় দেন নাই।
ব্যাপারটা এমন না যে ওই বসছেন সুযোগ বিনিময় করছেন শেষ, সেখানে কিন্তু দাবি দেওয়া এতে উপস্থাপন কি করছে। এতে করে কি আপনি মনে করছেন যে বাংলাদেশের পররাষ্ট্র ও, ও মন্ত্রণালয়ের যে পররাষ্ট্র নীতির একটা বড় ধরনের অগ্রগতি? নিশ্চয়ই, আমি তো আগে বলেছি যে এটা এক ধরনের মানে কূটনৈতিক অগ্রগতি রাজা ভাই। আচ্ছা। এবং পাশাপাশি মায়ানমারের প্রধানমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে যে কথা হয়েছে, আমি এই রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে আমার কিছু ফাইন্ডিংস এখানে আছে। সেটা হলো যে রোহিঙ্গারা যে ফেরত যাওয়ার মায়ানমারে ফেরত যাওয়ার বিষয়টা নিয়ে যে কথাবার্তা চলতেছে যে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা প্রত্যাবর্তিত হয়ে আবার তার নিজ দেশে চলে যাবে, সেক্ষেত্রে যে এলাকাতে রোহিঙ্গারা যাবে, বিশেষ করে মায়ানমারের ওই এলাকাটা কিন্তু আরাকান আর্মির দখলে, আপনি দেখেছেন তো। সেক্ষেত্রে রাখাইন। তাদের এই ফিরে যাওয়াটা কি নিরাপদ বলে মনে করেন আপনি? আমার তো মানে সন্দেহ হয় যে তারা নিরাপদে তারা ফিরে যেতে পারবে না, কারণ এখানে মায়ানমারের প্রধানমন্ত্রী তো হচ্ছে মায়ানমারের প্রধানমন্ত্রী, মায়ানমারের সরকারের সঙ্গে যে আরাকান আর্মির যে, এটা তো যুদ্ধ চলছে। তো সেক্ষেত্রে এই যুদ্ধপূর্ণ পরিস্থিতিতে এই ফিরে যাওয়াটা কতটুকু নিরাপদ হবে বলে মনে করেন? ধন্যবাদ ভাই। আমি এই মানে কি বলে প্রত্যাবর্তন বিষয় নিয়ে কথা বলার আগে বলতে চাই যে আপনার মায়ানমারের প্রধানমন্ত্রী আহ, উনি সিনিয়র জেনারেল, তার নাম হচ্ছে মিন অং হ্লাইং। তিনি 4 তারিখে ডক্টর ইউনূসের সঙ্গে সরাসরি দেখা করেছেন। ব্যাপারটা দেখা করেছে ডক্টর ইউনূসের সাথে, তাই না? তো এটা সম্মানজনক অবস্থানে দিয়েছেন এবং সেখানে ডক্টর ইউনূস বলেছেন যে তোমার দেশে যে ভূমিকম্প হয়েছে সেটা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন, সমবেদনা প্রকাশ করেছেন এবং তিনি এটা বলেছেন যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু অনেক সাহায্য সেখানে গিয়েছে এবং তিনি বলেছেন যে আমার বিমান এখনো রেডি। তার মানে তোমরা যাই চাও, এই যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া, এটা এক ধরনের একটা বলবো যে আমাদের বাংলাদেশিদের একজন শিষ্টাচারপূর্ণ একটা এটা তো আচরণ। কূটনৈতিক শিষ্টাচার, হ্যাঁ, শিষ্টাচার শিষ্টাচার একটা এবং দায়িত্ব, বিশেষ করে নেভার স্টেটের প্রতি এটা হচ্ছে দায়িত্ব। দায়িত্ব, এবং সেটা ডক্টর ইউনূস দেখিয়েছেন। এবং এর পরবর্তী পর্যায়ে আপনি দেখেছেন যে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ আমাদের যে খলিলুর রহমান এবং তার সঙ্গে মিয়ানমারের যে উপপ্রধানমন্ত্রী, ওনার নাম হচ্ছে উথা সিউ, তার সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে উথা সিউ বলেছেন যে তারা 1,80,000 রোহিঙ্গা মানে ফেরত দেবেন, কারণ এদের বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন তারা মানে মায়ানমারের নাগরিক। কিন্তু আরো যে আছে প্রায় 5 লাখ সামথিং, এবং তিনি ইতিমধ্যে বলেছেন যে আরো 70,000-এর বিষয়ে তারা তদন্ত নিচ্ছেন এবং তারা এদের চিহ্নিত করবেন, তারপর এগুলোকে ফেরত নেবেন। প্রশ্ন হচ্ছে যে আপনার এরা কোথায় যাবে? রোহিঙ্গাদের জায়গাটা কোথায়? রোহিঙ্গাদের জায়গাটা হচ্ছে যে রাখাইনে। এখন রাখাইন কিন্তু সেখানে আরাকান আর্মির দখলে। আরাকান আর্মির সঙ্গে কিন্তু মানে এই জান্তা যারা, অর্থাৎ যারা সামরিক শাসক হিসেবে সেখানে আছেন বা গভর্নমেন্ট চালাচ্ছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট, তাদের সঙ্গে কিন্তু এক ধরনের যুদ্ধ চলছে। তার মানে এই চুক্তি বা এই যে আলোচনাগুলো হচ্ছে, এগুলো এক ধরনের, আমি মনে করি যে আমাদের রেকর্ড হিসেবে থেকে যাবে। হ্যাঁ, এটা এটা অগ্রগতি যে একটা রেকর্ড থাকলো যে অ্যাটলিস্ট মায়ানমার স্বীকার করেছে যে যারা এখানে এসছে রোহিঙ্গারা, তারা তারা অনেকেই তাদের দেশের নাগরিক। এই জিনিসটা এখানে রেকর্ড থাকবে। কিন্তু এই মুহূর্তে মানে বাংলাদেশ থেকে যারা যদি ফেরত যায় রোহিঙ্গারা, তারা সেখানে নিরাপদ থাকবে না, এটাই বাস্তবতা। যদি সেন্ট্রাল আর্মি এবং আরাকান আর্মি যদি তারা যদি নিজেরা যদি ঐক্য না করে, তারা যদি শান্তিতে না যায়, তারা যদি এটাকে যদি এক এক ধরনের মানে শান্তিপূর্ণ পরিবেশ হিসেবে যে ভূমিটা না ছেড়ে দেয়, সেখানে মানে আপনার রোহিঙ্গারা যে সেখানে নিরাপদ থাকতে পারবে না, বরং তারা আরো আগের মতোই হত্যা শিকার হবে, নানা রকম নিপীড়নের শিকার হবে। পাশাপাশি রাজা ভাই, আমাদের গভর্নমেন্টের উচিত হবে যে এইটা থেকে এটাকে বেস করে যে টোটাল মানে রোহিঙ্গাদেরকে মানে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে জাতিসংঘের মহাসচিব সেখানে গিয়েছেন, এটা একটা বিষয়। এবং চায়নার সঙ্গে আমাদের যে সফর হয়েছে সেখানে কিন্তু এগুলো আলোচনা হয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি রোহিঙ্গাদের একটা শান্তিপূর্ণ এবং সম্মানজনক একটা প্রত্যাবর্তন হবে, এবং যারা এখানে আছেন সবাই, যারাই রোহিঙ্গা অর্থাৎ যারা মানে ওখান থেকে এখানে ফিরে এসেছেন, তারা ফিরে যাবে। এবং এটা আমি বিশ্বাস করি ডক্টর ইউনূসের গভর্নমেন্ট এটা করতে পারবে, এবং এই বিশ্বাসটা আমি রাখতে চাই রাজা ভাই। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাহবুব ভাই। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ যে বিষয়টা আলোচনা করতে চাই, সেই আবারও পুরনো বিষয়ে আবার একটু কথা বলতে চাই। সেটা হলো যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আপনি দেখেছেন যে বিএনপি ঈদের আগে তারা ঘোষণা দিয়েছে যে ঈদের পরে তারা বৃহত্তর আন্দোলনে নামবে নির্বাচনের দাবিতে। সো এটা মনে হয় আপনার চোখে পড়েছে, এবং আপনি দেখেছেন মির্জা আব্বাস সহ অন্যান্য যারা আছে, বিশেষ করে আমাদের
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এবং অন্যান্য সবাই বিএনপি নেতারা সবাই কিন্তু তারা নির্বাচনের ব্যাপারটা নিয়ে খুবই প্রেশার ক্রিয়েট করছে বর্তমান দায়িত্বপ্রাপ্ত সরকারের উপরে। তো এই বিষয়টা আসলে মানে কোথায় যে গড়াবে বলে আপনি মনে করেন শেষ পর্যন্ত? রাজা এটা তো আসলে শুরু থেকেই তো 8ই আগস্টের পর থেকেই তো এক ধরনের মানে যার যার ঘরে শেষে ফিরে গেছে। কিন্তু যার যার ঘরে শেষে ফিরে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই ঘরে ফিরে যাওয়ার পরে এই যে উঠোনটা যেটা আছে, আমাদের উঠোন, যে উঠোনটা আমরা সবাই ব্যবহার করব, সেই উঠোনটা নিরাপত্তা দায়িত্ব আমাদের সবার। সেই উঠোনটা কি আসলে মানে বিচরণের জন্য কি এখনো নিরাপত্তা এসেছে, বা এই উঠোনটাকে ব্যবহার করা উপযোগী হয়েছে কিনা, সেটা কিন্তু আমাদের মধ্যে এক ধরনের রিয়েলাইজেশন থাকা দরকার। তো আমি মানে অনেক কথাগুলি বলা যাবে, অনেক এই কথা তো অনেকবার বলেছি আমরা, যে ডক্টর ইউনূসের এই যে দায়িত্ব গ্রহণ, এটা কিন্তু স্বাভাবিক ছিল না। এটা নতুনত্ব একটা বিষয়, একটা রক্তপাত, মানে হাজার হাজার মানুষের জীবনের মধ্য দিয়ে কিন্তু একটা বিপ্লব হয়েছে 5ই আগস্ট। এবং সেই বিপ্লবের মধ্য দিয়ে তাকে, উনি তো পেরেছে ছিলেন, আমার এখানে ছিলেন, ওনাকে ছাত্ররা আহ্বান করে সেখানে নিয়ে গেছেন, দায়িত্ব দিয়েছেন, উনি রাজি ছিলেন না। তারপর ছাত্রদের আহ্বানে, জনগণের আহ্বানে বলেন, সবাই যাই বলেন না কেন, তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। সুতরাং উনি তো আর মানে রাজনীতি করবেন না, উনি আসছেন দেশটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত তাকে সহায়তা করা। শুধু নির্বাচনের জন্য কিন্তু এই বিপ্লব হয় নাই। আপনারা জানেন, এই যে 5ই আগস্টে যেটা হয়েছে, তার আগে কি ছিল, কোটাবিরোধী আন্দোলন নানা রকমের প্রেক্ষাপট থেকে ধীরে ধীরে কিন্তু মানে এক এক দফার এখানে এসেছিল। সেখানে নির্বাচন বা তত্ত্বাবধায়ক সরকার উমুক শুভ বলা হয় নাই। ছেলেরা কিন্তু তখন থেকে বলছিল যে একটা নয়া বন্দোবস্ত তারা চায়। সেই নয়া বন্দোবস্তর জন্য মূলত, সেখানে নয়া বন্দোবস্ত কি, আমাদের সংবিধান, আমাদের কূটনীতিক, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, আমাদের না, এখানে সংস্কৃতি। সিম্পলি যদি মানে রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে হাসিনা তো 2024 সালে নির্বাচন করে ফেলছে অলরেডি, তাই না? 2024 সালে নির্বাচনের পরে তো ওটা তো ঠেকাতে পারে নাই, বিরোধী দল কিংবা কোনো দলই ঠেকাতে পারে নাই। তো সেক্ষেত্রে হাসিনা তো এখনো ক্ষমতা। 5 বছর থাকতো। হ্যাঁ, সরকার যদি পরিবর্তন না হতো, বিশেষ করে ছাত্ররা যদি এই জীবন না দিত, রক্তপাত না হতো, তাহলে হাসিনা 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতো। রাইট, রাইট রাজা ভাই। আমি মনে করি 2029 সাল পর্যন্ত সে ক্ষমতায় থাকার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় থাকার জন্য সবার সহযোগিতা করা উচিত। এবং ক্ষমতা, রাজা ভাই, আমি শব্দটা আমি একটু মানে দ্বিভাগ করতে চাই। ক্ষমতা না, দায়িত্ব। দায়িত্বে থাকার, হ্যাঁ। দায়িত্ব থাকা দরকার। এবং প্রত্যেকটা রাজনৈতিক দল মানে ঘোষক না, ডায়লগ চলুক না, যে আমরা এটা চাই, যৌক্তিক, আমরা এটা চাই, এটা চাই। কিন্তু যেভাবে শুরু হয়েছে না, মানে মানে মিডিয়ার সামনে যেভাবে বলছেন সিনিয়র লিডাররা, দুঃখজনক। না, না, তারা এখন বিএনপি নেতৃবৃন্দের কথাবার্তা মানে খুবই মানে ইয়েলেস মনে হচ্ছে আমার কাছে। সেটা হলো যে আপনি দেখছেন ডক্টর মোহাম্মদ ফখরুল, সরি, মির্জা ফখরুল, আপনি দেখছেন যে ইভেন আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলতাম, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি, তাদেরকেও মানে খুব ন্যাকেটলি সমালোচনা করেছেন। এবং তাতে করে মনে হচ্ছে ওনারা কি ক্ষমতায় গেলে কি এটা কি সোশ্যাল মিডিয়া কি কন্ট্রোল করবে, কিংবা আমাদের কথা বলার স্বাধীনতা কি তারা কেড়ে নেবে? তাদের তো অবস্থা থেকে তাই মনে হচ্ছে। আমার তো এখন সন্দেহ হচ্ছে যে আমরা খাল কেটে আবার কুমির নিয়ে আসবো কিনা। রাজা ভাই, আপনার মত প্রকাশের স্বাধীনতা বিষয়টা যে আছে এখানে দেখেন, এখানে আমেরিকাতে আপনার একজন সম্ভবত মির্জা আব্বাস ভাই সম্পর্কে একটা বাজে মন্তব্য করেছেন বা বলেছেন। দেখেন, এটা কিন্তু মানে আহ, সহ্য করার মতোই থাকতে হবে। যে কথাটা পিনাকি ভাই বলেছেন, উনি বলাতে তাকে নিয়ে যা তা বলা হচ্ছে। হুম। পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, আমাদের আহ, ইলিয়াস, তারপরে আপনার কি বলে, কানাডাতে ছিল যে কি নাম, তাসনিম খলিল থেকে শুরু করে যারাই, অত আমরা যারা ছোটখাটো যারা ভূমিকা রেখেছি, আমাদের ভূমিকাটা কি ছিল? আমরা সব তো ঘরে ফিরে গিয়েছিলাম। পিনাকি ভট্টাচার্য যদি তখন ইন্ডিয়ান পণ্য ব্যবহার করে আন্দোলন না দিতেন, তাহলে বাংলাদেশে এই যে আবার ফিরে আসা পথে, এটা হতো না। সুতরাং পিনাকির দোষ যদি থাকতে পারে সেটা ভিন্ন কথা, সেটা অন্য আলাদা হইতে পারে। কিন্তু পিনাকি কি দোষ করেছে? পিনাকি তো দোষ করে নাই। উনি একটা বক্তব্যকে উনি মানে এনে পৃথিবীর একটা রাষ্ট্রের কথা যে এখানে রেফারেন্স করেছেন, যে ওই রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের বিরুদ্ধে কিন্তু একজন লোক এই কথা বলেছে, কই তার বিরুদ্ধে কেউ কিছু বলার নেই? তার মানে কি, আপনার প্রেসার ফ্রিডম এটা থাকতে হবে, তাই না? তারপরও আমি জাব্বাস বা ফখরুল আলমগীর অথবা বিএনপির অন্য নেতৃবৃন্দ যারা আছে, শিষ্টাচারপূর্ণ আপনি তো জবাব দিতে পারেন,
তাই না? অবশ্যই। কিন্তু হ্যাঁ, এবং আপনি ওনারা কিন্তু 1 বছর আগের সব ইতিহাস এই গত 15 ভুলে বছর গেছেন, ভুলে গেছে। মনে ভুলে হচ্ছে যে গেছেন। এখনই, হ্যাঁ মানে বিষয়টা একদমই ভালো লাগে না, বিশেষ করে এখানে কিছুই ছিল আমারও না, মনে হয় মনে হয় যে এটা মুক্তিভূমি ছিল তারা মনে করছেন। কিন্তু ওনারা ভুলে গেছেন যে রাস্তায় নামলে যে যে ধোলাই দেওয়া হতো, সেই ধোলাই তারা ভুলে গেছেন। এই বিষয়টা নিয়ে, এই 10 লক্ষ বিষয়টা নিয়ে লোকের আমরা সমাবেশ করলো 28 অক্টোবর রাজা ভাই ঢাকায়, একটা ককটেল ফাটাইলো, পুলিশে গুলি করলো, সব পালাই গেল। তারা সেটা ভুলে গেছে রাজা ভাই। জি। তো এখন এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে এই সপ্তাহের মধ্যে আরেকটা এপিসোড করব, শুধুমাত্র এই আহ, 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 বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা এই সপ্তাহের মধ্যে আরেকটা এপিসোড করব, সেখানে আপনি অবশ্যই থাকবেন। তো মাহবুবা, আজকের মতো এখানে শেষ করছি নাগরিক সংলাপ এর আজকের অনুষ্ঠান। আপনি দর্শক মণ্ডলী থেকে বিদায় নিলে আমি অনুষ্ঠান শেষ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই, অনেক কথা হলো। তবে সবশেষ কথা যেটা বলবো, যে আমি সবসময় বলবো যে বাংলাদেশ প্রতি রাজনীতি, আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ যেভাবে ভালো থাকে, সুন্দর থাকে, বাংলাদেশের মানুষ যেভাবে নিরাপদ থাকে, অধিকার বাস্তবায়ন করার জন্য তারা যেন আহ মানে যেভাবে প্রয়োজন হয় সেগুলো নিয়ে যেন আমরা কাজ করি। প্রত্যেক রাজনৈতিক দলের প্রতি অনুরোধ থাকবে এখনো, যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ফেসিবাদ বিরোধী যে মুভমেন্ট যারা আমরা করেছি, আমরা এক থাকি, বাংলাদেশটাকে আমরা একটা জায়গায় নিয়ে যাই, এবং আগামী বাংলাদেশ যাতে করে হয় শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ। রাজু অনেক ভাই, ধন্যবাদ মহবাই। দর্শক মন্ডলী, আজকের নাগরিক সংলাপ অনুষ্ঠান এখানেই শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তীতে আরো অন্য কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা করব, এবং সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আপনাদের সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালাম রাজু ভাই।